সরকার এখানে মূলত একটা রাজনৈতিক সমাবেশ করতে চাইছে, সকল রাজনৈতিক নেতাদেরকে ডাকছে। সরকার একটা জিনিস ভুলে গিয়েছে, এটা কোনো রাজনৈতিক নেতা দলের নেতৃত্বে অভ্যুত্থান হয়নি, না এনসিপি, না জামাত, না বিএনপি কারো নেতৃত্বে হয়নি। আপনাদের আজকে বাংলাদেশে যে নাগরিকের বয়স 40, সেই মানুষটি বাংলাদেশে কখনো ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের যে নাগরিক জীবনের মধ্য পর্যায় পর্যন্ত এসছে, সেই মানুষটি অপেক্ষা করে আছে সে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করতে চায়। ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের এই দেশে একটা পরিবর্তন এনে দিবে, সেই পরিবর্তনটা যে কোনো একটা নির্দিষ্ট দলের চাহিদা অনুযায়ী হবে সেটা আমরা ভাবি নাই আর কি। রুবিন ফারহানা, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছে গণ অভ্যুত্থান, আজকে নিশ্চয়ই আপনি জানেন সেটি বলা হয়েছে, এবং সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিএনপির খানিকটা আপত্তি থাকলেও আজকে আসলে এই জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতা হয়েছে সেটির পরে বিএনপি কি ভাবছে আমরা সেটাও জানতে চাই। সেই সাথে নির্বাচনের পথে আসলে বাংলাদেশ হাঁটা শুরু করবে আগামীকাল থেকে, খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টা সেটি জানিয়েছেন। বিএনপির বক্তব্য আমরা দেখেছি যে আপনারা এই নির্বাচনকে ঘিরে আসলে আপনারা বেশ পজিটিভভাবে এই বিষয়গুলোকে নিয়েছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে আপনাদের এই মুহূর্তে কোথায় কোথায় আপনাদের হতাশা, বা আপনারা যা যা চাননি সেই সবকিছু জুলাই ঘোষণাপত্রে তার অনেকটা প্রতিফলন হয়েছে বলেও আপনারা বক্তব্য রেখেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকল রাজনৈতিক দলেরই একটা প্রত্যাশা ছিল যে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন। সেখানে আমাদের 47 থেকে শুরু করে তার পরবর্তী বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত যতগুলো স্মরণীয় ঘটনা আছে তার সকল কিছুর উল্লেখ আছে, এবং বাংলাদেশ পরবর্তী সময়ে সিপাহী জনতার বিপ্লব, 90-এর গণ অভ্যুত্থান এবং 2006-এর যে 111 গভর্নমেন্ট এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের অধীনে 3টি ভয়াবহ নির্বাচন, এই সকল কিছুই ঘোষণাপত্রে উঠে এসছে। কিন্তু আমাদের মূল ফোকাসটা মূলত আমরা রেখেছিলাম যে আমরা আশা করছিলাম আজকের এই অত্যন্ত স্মরণীয় একটি দিনে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের ব্যাপারে আমরা পজিটিভ কিছু শুনতে পাই কিনা, এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম যে উনি নির্বাচনটি তারিখ না বললেও সময়টি স্পেসিফিক করে দিয়েছেন, এবং আগামী বছর রমজানের আগে, সুতরাং ফেব্রুয়ারির 12-13 তারিখ বা 15 তারিখের মধ্যে আমরা আশা করতে পারি একটি নির্বাচন হতে যাচ্ছে। এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। পলিটিক্যাল পার্টিগুলোর তো প্রত্যাশা আছেই, এর বাইরেও সাধারণ মানুষ, ধরুন আজকে বাংলাদেশে যে নাগরিকের বয়স 40, সেই মানুষটি বাংলাদেশে কখনো ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের যে নাগরিক জীবনের মধ্য পর্যায় পর্যন্ত এসছে, সেই মানুষটি অপেক্ষা করে আছে সে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করতে চায়। নট নেসেসারিলি সেটা বিএনপি হতে হবে, কিংবা এনসিপি হতে হবে, কিংবা জামাতি হতে হবে, যেই দলকে তার পছন্দ সে যেন তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারে। জামাত যেটি বলছে যে এই নির্বাচন, যে সেই নির্বাচন যদি আসলে বিচার এবং সংস্কার ছাড়াই হয়, সেখানে আসলে হয়তো সেই আপনারা যে প্রতিফলন চাইছেন, নতুন বাংলাদেশ চাইছেন, সেটি সম্ভব নয়। দেখুন, বিচারের প্রশ্নটিতে আমি একজন আইনজীবী হিসেবে বলি, এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার মানে কি? এফআইআর দায়ের থেকে শুরু করে অ্যাপেলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত অনেকগুলো ধাপ, এবং এই প্রতিটি ধাপ অতিক্রম করে বিচারের শেষ পর্যন্ত গিয়ে শাস্তি কার্যকর করা পর্যন্ত যদি আপনি একটা বিচার প্রক্রিয়া ধরেন, তাহলে সেটা কয়েক বছরের আগে সম্ভব নয়। সুতরাং এই কয়েক বছর কি বাংলাদেশ অনির্বাচিত সরকার দিয়েই চলবে, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চলবে? এই প্রশ্নটা তো থাকে। বিচার একটা প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া, এটা শুরু হয়েছে, এটা আমরা আশা করি এর ডিউ কোর্স অফ টাইম বিচার তার রূপ নেবে। সংস্কারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সংস্কারও তো আসলে অনেক ব্যাপক, এবং সাংবিধানিক যে সংস্কারগুলো, সেগুলো তো আপনাকে করতে হলে আরেকটা সংসদই আপনার প্রয়োজন। আপনি তো সাংবিধানিক সংস্কার না হলে করতে পারবেন না। এই যে জুলাই ঘোষণাপত্রকে বিএনপি বলছে যে 4র্থ তফসিলে এটাকে ইনকর্পোরেট করবে, কিন্তু অনেক দল দাবি করছে যে এটা প্রস্তাবনা বা প্রক্লেমেশনে এটা থাকতে হবে সংবিধানের। তো এটা যেখানেই থাকুক, 4র্থতেই থাকুক, তফসিলেই থাকুক, কিংবা প্রস্তাবনাতেই থাকুক, সেটার জন্য তো আপনাকে সংবিধানটা সংশোধন করতে হবে, এবং এই সংশোধন তো এই সরকারের পক্ষে কোনোভাবে অধ্যাদেশ দিয়ে তো আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। অধ্যাদেশ হচ্ছে সংবিধানের অধীনে একটা সাবঅর্ডিনেট ল, একটা সাবঅর্ডিনেট ল দিয়ে তো আপনি সুপ্রিম লকে পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন কিছু করতে পারবেন না। সো আপনি একটা ডেডলক অবস্থার মধ্যে। এর বাইরে আপনি দেখুন, এই যে সংস্কার কমিশন গঠিত হয়েছে 11টি, বোধহয় না, এই 11টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোর মধ্যে দেখা যাবে 90% সুপারিশে মোটামুটি সব দল কিন্তু কাছাকাছি একমত হয়েছে। সো ওই কাজগুলো কিন্তু এখনই শুরু হয়ে যেতে পারে।
এটাতে তো কোনো কিছু অসুবিধা নাই। ক্ষেত্রে বিভেদ থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটাও আসলে Certainly. খুব স্বাভাবিক। আপনি 100টা বিষয়ে সকল পলিটিক্যাল পার্টি 100 ভাগ একমত হবে, তাহলে তো আর আলোচনার প্রয়োজনই পড়তো না, বা দলগুলো আলাদা আলাদা হওয়ারও দরকার এরপরে ছিল যেহেতু না। নির্বাচনী ট্রেনে ওঠার আমরা আসলে এক ধরনের আভাস পেয়েছি, সুস্পষ্ট আভাসই বলা চলে, আমরা এই বিভেদ দূর হবে কিনা সেটি নিয়েও আসলে আমরা জানতে চাইবো। আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসি। গত বছরের 36শে জুলাই আমার এখনো মনে আছে যে আপনাদের নেতাকর্মীদের যখন আসলে একের পর এক ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছন থেকে আপনারা যারা আত্মগোপনে ছিলেন, আপনারা নানানভাবে আসলে এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় বসে বসে আসলে আপনারা সেই নির্দেশনা দিয়েছেন কখন কি করতে হবে। সেই সময়টাতে আসলে যে প্রত্যাশা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, নির্ভয়ে আন্দোলন করেছিলেন, সেই বৈষম্য আজকে এই ঠিক 1 বছর পরে এসে নতুন এই 36শে জুলাইতে দাঁড়িয়ে কি দূর হয়েছে বলে মনে করেন, নাকি আসলে এখনো বৈষম্য আছে এবং তারই প্রতিবাদ স্বরূপ আজকে আপনি এই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন? প্রাথমিকভাবে একটা কথা বলবো, আমরা তখন নির্ভয়ে আন্দোলন করতে পারি নাই, ভয়ের মধ্য থেকে আন্দোলন করতে হয়েছে সাহসিকতা রেখে। আর এখন যে অবস্থা, আসলে আমাদের 5 তারিখে জাস্ট হচ্ছে শেখ হাসিনাই পালিয়েছে, আর তার যে ব্যবস্থা রয়েছে, যে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সবগুলোই থেকে গেছে। ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের এই দেশে একটা পরিবর্তন এনে দিবে, সেই পরিবর্তনটা যে কোনো একটা নির্দিষ্ট দলের চাহিদা অনুযায়ী হবে সেটা আমরা ভাবি নাই আর কি। আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে, ধন্যবাদ জানিয়েছি সরকারকে, কারণ হচ্ছে পুরো 1 বছরের মধ্যে পরিবর্তনের জন্য মানে এটা নতুন কিছু দেওয়ার মতো করলে এটাই করছে যে জুলাই ঘোষণাপত্রটা দিয়েছে। যদিও এর মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা কার্যকারিতা কবে থেকে সেটা নিয়ে আমাদের বড় কোশ্চেন। আপনি যদি জুলাই অভ্যুত্থানকে আইনি কিংবা সাংবিধানিক স্বীকৃতি দেন, সেই স্বীকৃতিটার অবশ্যই কার্যকর হতে হবে যেদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে। তারপর থেকে, কারণ হচ্ছে তারপর থেকে রাষ্ট্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ বিদ্রোহ করেছে। আপনি চাইলে এটা হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন, প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন। এটা দিয়ে আপনি আমাদের যারাই আন্দোলন করেছে, যারা সামনে সারিতে ছিল বা পিছনে সারিতে ছিল, যে কাউকে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারবেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিতে পারবেন। তো এই সরকারের দায়িত্ব ছিল যেদিন ক্ষমতায় গিয়েছে তার পরের দিনই। মানে তাহলে কি আসলে এই আপনারা আপনাদের ইয়াদেরকে- নিশ্চয়তা চাইছেন যাতে করে ভবিষ্যতে কোনো আমি সরকার আমাদের এসে নিশ্চয়তা আপনাদেরকে চাচ্ছি না, আমি রাষ্ট্রদ্রোহী বলতে বলতে না চাচ্ছি পারে? হচ্ছে এই নিশ্চয়তাটা দরকার এই কারণে, ভবিষ্যতে যেন আর কেউ অন্যায় প্রতিবাদ করতে ভয় না পাই। আমরা তো ভয়ের মধ্য দিয়ে আন্দোলন করতে হয়েছে, অন্যায় প্রতিবাদ করতে হয়েছে। সরকার আজকে এসে 1 বছর পরে এসে এখানে বসে, গতকালকে আমি আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সরকার পাঠ করেছে। সরকারের এই সরকার আসলে হচ্ছে কাদের নেতৃত্বে, কাদের কারণে সরকার গঠিত হয়েছে, ফর্ম হয়েছে। আমাদের একটা 158 জন সামনের সারির লিডার ছিল যারা নেতৃত্ব দিয়েছে একটা গণঅভ্যুত্থানের, তারা প্রত্যেকে আজকে সরকার এখানে ইনভিটেশন পায় নাই। বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, বাট এরা নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতন আন্দোলন করেছে এবং এই সরকার ফরমেশনে ভূমিকা রাখছে। এদেরকে দাওয়াত দেওয়া তাহলে কি আজকে আপনার এই আপনার অনুষ্ঠান যে বর্জনের 1000 ঘোষণা এই শহীদের অভিমান কথা বলা থেকে? হয়েছে, আমি বলছি লেজিটিমেসি পাইতে হলে সরকার যে 1000 শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সরকার ফর্ম হয়েছে, সরকার সেই 1000 পরিবারকে এখানে উপস্থিত করতে হতো। সরকার 30,000 আহতকে উপস্থিত করতে না পারলো, অন্তত 10,000 আহতকে এখানে উপস্থিত করতে পারতো। তাহলে এই ঘোষণাপত্রটা লেজিটিমেসি পাচ্ছে নাকি পাচ্ছে না তারাই বলতে তাহলে চাচ্ছে হান্নান তারা মাসুদ কতটুকু সরকার সন্তুষ্ট। এই এতগুলো সরকার ট্রেন আমাকে ভাড়া করে 30 লাখের বেশি টাকা খরচ করে সরকার কাদেরকে নিয়ে আসলো? 158 আমি সেটাই বলতেছি, সরকার এখানে মূলত হচ্ছে একটা রাজনৈতিক সমাবেশ করতে চাইছে, সকল রাজনৈতিক নেতাদেরকে ডাকছে। সরকার একটা জিনিস ভুলে গিয়েছে, এটা কোনো রাজনৈতিক নেতার দলের নেতৃত্বে অভ্যুত্থান হয়নি, না এনসিপি না জামাত না বিএনপি কারো নেতৃত্বে হয়নি। আপনাদের নেতাও তো এটা গিয়েছেন। হয়েছে আমাদের নেতা গিয়েছে, এনসিপির নেতা গিয়েছে, কিন্তু অভ্যুত্থানের নেতা সবাইকে আপনি ইনভাইট করতে পারেন নাই। অভ্যুত্থানের যারা রয়েছে এবং শহীদ পরিবার সবগুলো আনতে পারেন নাই। সরকার প্ল্যান করে এদের কেন হচ্ছে, সরকার লেজিটিমেসি কে দিবে? শহীদ পরিবার এসে বলতে হবে না আমরা এই ঘোষণাপত্রে খুশি, আহত যারা হাত হারা পা হারা চোখ হারা আছে তারা এসে বলতে হবে আমরা এই ঘোষণাপত্রে খুশি, তারপর যে ঘোষণাপত্র লেজিটিমেসি পাবে। কিন্তু সেটা সরকার করে নাই।